শরতের সকালে সূর্য মামাটা যখন একটু একটু উঁকি দেয় তখন কিন্তু হালকা একটা ঠান্ডা বাতাস, তার সাথে হালকা একটা কুয়াশার দেখা মেলে। যদিও সারাদিন অনেক বেশি গরম থাকে, তারপরও এটা হচ্ছে সকালের অবস্থা, যেটা আসলে মনটাকে অনেক বেশি দোলা দিয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালে ঘুম ভেঙে জানালার কাছে আসতে না আসতে চোখ গেল শিউলি গাছের তলায়। এত বেশি শিউলি ফুল পড়ছে, মানে মনটাই ভালো হয়ে গেল দেখে। তো এর ভিতরেই দেখি টিউবওয়েলে পানি নিতে চলে আসছে, যেহেতু আমাদের বাসায় ডিপ টিউবওয়েল প্লাস হচ্ছে ভিতরে ট্যাপ লাগানো আছে। তো সকালে যখন মোটরটা ছাড়া হয়, বাইরে থেকে সবাই পানি নিতে চলে আসে। একজন যেহেতু পানি নিতে চলে আসছে, আমি ভাবলাম যে আমি এখন যদি ফুলগুলা না নিয়ে আসি, তাহলে সবাই যখন এক এক করে পানি নিতে আসবে, তাহলে সবার পায়ের পাড়াতে ফুলগুলা নষ্ট হয়ে যাবে। যার কারণে জগ আর একটা বোতল নিয়ে আমিও বেরিয়ে পড়লাম পানি নেওয়ার উদ্দেশ্যে। আর ফুলগুলো তোলাটাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য। আসলে শিউলি ফুল দেখলে তলাতে আমি আর স্থির থাকতে পারি না, মনে হয় যে কখন যে উঠাবো। আপনারাই বলেন, এত সুন্দর ফুল যদি তলাতে পড়ে থাকে তাহলে ভালো লাগে দেখতে। শুধু শিউলি ফুল না, কামিনী ফুলটাও এরকম। কামিনী ফুল কিন্তু বড় গাছ হলে তলাতে এত পরিমাণে পড়ে যে আপনি মাটি খুঁজে পাবেন না। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি অনেকগুলা তুলছি, তারপরও এতগুলা পড়ে আছে। আসলে সবগুলা তুলতে পারছি না। দেখা যাবে যে আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে ছোট বাচ্চারা এসে ফুলগুলা উঠাই নিয়ে যাবে। এই শিউলি গাছটা আমার শাশুড়ি মা ঢাকা থেকে আনছিল, আমার ননদের বাসা থেকে, আর লাগিয়েছিল আমার হাজবেন্ড একদম গেটের কাছে। তার নাকি খুবই ভালো লাগে শিউলি ফুল, এই যে শীতের দিনে গেটের সামনে পড়ে থাকবে। তো এখন তার ভালো লাগার থেকে ভালো লাগাটা আমার কাছে বেশি হয়ে গেছে। শিউলি ফুল দেখলেই আমার আসলে মাথায় কাজ করে না, মনে হয় যে আগে কখন তুলতে যাব ফুলগুলো। ফুল কুড়িয়ে পানি নিয়ে চলে আসছি। আসার পরে মেয়েটা দেখছি পাশের রুমে আরবি পড়ছে। আমার হাতে তেমন কোনো কাজ নাই, কি করব, তাই ভাবলাম যে অনেকদিন ধরে ভাবছিলাম ঘরের ঝুলগুলা ঝাড়বো, সময়ের সাথে পেরে উঠছিলাম না। তো যেহেতু ফিরে আসি, তো এখন করে নিচ্ছি। গুরুজনরা বলে ঘরে ঝুল থাকলে নাকি রহমতের ফেরেশতা ঘরে ঢোকে না। আসলে ঝুল বলে কথা না, ঘর ময়লা এলোমেলো নোংরা থাকলে রহমতের ফেরেশতা আসলে আমাদের ঘরে প্রবেশ করে না। একটু আগে যে আল্লাহ লেখা, আলহামদুলিল্লাহ লেখাটা দেখলেন, ওটা কিন্তু আমার রুহিমনির লেখা ছিল। তো ফার্স্ট টাইম ও যখন লিখে আমাকে দেখাইছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, যার কারণে আমি ওটা বাঁধিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে আল্লাহর পাশে যে আর্টটা দেখতে পাচ্ছেন, এটা আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমার মেয়ে আর্ট করছিল। তো সেটাও আমি ফার্স্ট টাইম দেখে অবাক হয়েছিলাম যে ও নিজের থেকে এত সুন্দরভাবে আর্ট করছে। তো সেটাও আমি আমার মতো করে একটু দেয়ালে বাঁধিয়ে রাখছি। আসলে সেইভাবে বাঁধানো না, জাস্ট টেপ দিয়ে তাই ওটাকে আটকে রাখা হয়েছে। বাচ্চারা যখন নতুন নতুন কাজ শেখে বা কাজ করে, তখন আমাদেরকে সেগুলো যদি দেখায়, আমরা যদি একটু আনন্দের সাথে সেগুলোকে অ্যাকসেপ্ট করি, তাহলে তারা অনেক বেশি অনুপ্রেরণা পায়। আর তার এই অনুপ্রেরণা দেওয়ার জন্যই আমি মূলত এই কাজগুলো করছি। তারপরে ঝোলটা ঝাড়া হয়ে গেলে কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিয়ে ওয়ারড্রপে ঢুকাই দিচ্ছি। দেখা যাচ্ছে রুহিমনি আমার পাশের রুমটাতেই কোরআন শরীফ পড়ছে, মানে ওর আরবি ম্যাডাম আসে 8টা থেকে 8:30টার ভিতরে, আর 9টা 10-15 পর্যন্ত পড়ে। তো এই 1 ঘন্টা আমি ওই ঘরে যাই না, এই ঘরেই আমার বাকি কাজগুলো আমি কমপ্লিট করে নিই। তো এই ঘরের কাজগুলো যেগুলো আমার পেন্ডিং আছে সেগুলো ক্লিয়ার করে নিয়ে তারপরে এই যে চা বসিয়ে দিলাম, কারণ ওর আরবি পড়া হতে না হতেই দেখা যাবে যে ওকে নাস্তা দিয়ে দিতে হবে, স্কুলের সময় হয়ে যাবে। 10টার ভিতরে বাসার থেকে বের হয়ে যায়, তাহলে বুঝেন 9টা 15-র ভিতরে যদি আরবি পড়া শেষ হয়, তারপরে নাস্তা করতে বা রেডি হতে কতটুকুই বা টাইম পায় মেয়েটা। খুব ইচ্ছা আছে এবারে রোজার ভিতরে কোরআন শরীফ খতম দেওয়ানোর ওর, আর ও সেভাবেই প্রিপারেশন নিচ্ছে। জানি না কতটুকু পারবে, যদিও আমার মেয়েটা অনেক বেশি ছোট, আমি আসলে ওইভাবে ওকে চাপ সৃষ্টি করি না। তারপর ওর ম্যাডাম যেভাবে পারছে ধীরে সুস্থে ওকে পড়াচ্ছে, তো ম্যাডাম আশ্বাস দিয়েছে ইনশাল্লাহ রমজানের ভিতরে খতম দিবে। আমাদের সবার ঘরে কম বেশি পর্দা থাকে, আর পর্দাগুলো প্রতি মাসে যদি আমরা ধোয়ার চেষ্টা করি, তাহলে দেখা যায় অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর পর্দা তো 1টা 2টা পর্দা না, আমাদের ঘর ভর্তি সবারই পর্দা থাকে। আর এতগুলো পর্দা ধুতে গেলে প্রতি মাসে মাসে যেমন পরিশ্রম যায় তেমন খরচও যায় আমার কাছে মনে হয়।
তো এই পর্দাগুলোকে না ধুয়েই আপনারা যদি একটা কাপড়ের সাহায্যে এইভাবে মুছে নেন তাহলে কিন্তু 1 মাস 2 মাস এমনকি 4-5 মাসও আপনারা না ধুয়ে এই জিনিসগুলো এইভাবে ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু এই কাজটা করি। আমি একটা সুন্দর পরিষ্কার ন্যাকড়া দিয়ে এভাবে পর্দাগুলোর ভাঁজে ভাঁজে আমি পরিষ্কার করে নেই। দেখা যায় যে ভাঁজে ভাঁজে যে মাঝে মাঝে ঝুল হয়ে থাকে বা মাকড়সার জাল হয় সেগুলোও কিন্তু এইভাবে একটা ন্যাকড়ার সাহায্যে আপনারা যদি ভেঙে দেন তাহলে কোনো রকমের ময়লা থাকে না কিন্তু। আর ঝাড়া দিলে তো ধুলা যেটা থাকে সেটা পড়েই যায়। তো এইভাবে আমার দেখা যায় যে প্রতি মাসে পর্দা না ওয়াশ করলেও চলে। আমি 5-6 মাস বা 4-5 মাস পরে যেয়ে তারপরে পর্দাগুলো ওয়াশ করি। এক কথায় আসলে এটাকে বলে ড্রাই ওয়াশ। আর এই ড্রাই ওয়াশ করেই আমি কিন্তু আমার পর্দাগুলো 3 থেকে 5 মাস বা 4-5 মাস ইজিলি ভাবে নিয়ে যেতে পারি। আমার কাছে পর্দা ধোয়াটা অনেক বেশি কষ্টের, কারণ 1-2টা পর্দা না, পর্দাগুলো অনেক বেশি ভারীও হয়ে যায় ভিজানোর পরে। আপনাদের সাথে পর্দা ড্রাই ওয়াশের একটা ঘরোয়া টিপস শেয়ার করার পরে চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। আর আজকে মূলত আমি রান্না করব আলু দিয়ে রুই মাছের ঝোল। কিছুদিন আগে আপনাদের ভাইয়া কিন্তু অনেকগুলো মাছ আনছিল আর মাছগুলোর কন্ডিশনটা আসলে খুব বেশি একটা ভালো ছিল না। তো এটা সবজি দিয়ে খেতে আমার কাছে কেমন জানি লাগতেছে, যার কারণে ভাবলাম যে একটু ভুনা টাইপের করব। কিন্তু ভুনা করতে গেলেও আবার কেমন জানি লাগলো যে শুধু ভুনা, একটু আলু দিলে মেয়েটা পছন্দ করে খাইতো। তো যার কারণেই অ্যাট লাস্ট চিন্তা ভাবনা করলাম যে তাহলে আলু দিয়ে ঝোল ঝোল মানে ভুনা ভুনা টাইপের একটা ঝোল করি, যেটা মেয়েও অনেক পছন্দ করে খেতে পারবে আর আমাদেরও ভালো লাগবে। সাথে ডাল না করলেও চলবে, দেখা যাবে ভুনা করলে আবার ডালটা করা লাগবে, কারণ আপনাদের ভাই একদমই ভুনা তরকারি দিয়ে খেতে পারে না। আলু দিয়ে এই মাছের ঝোলটা কিন্তু বেশ মজার হয়। আর আমার রুই মাছগুলো যেহেতু অনেক ছোট ছোট, যার কারণে আমি চেষ্টা করছি একটুখানি কড়া করে ভাজি করার। আর আসলে বললাম না, মাছগুলো তো আপনারা দেখছিলেনই, যখন আনছিল খুব বেশি একটা ভালো কন্ডিশনে ছিল না। মশলাটা কষানো হয়ে গেলে আলু দিয়ে দিলাম। এখন আলুটা ভালো মতো কষিয়ে নিব। আমার বাসায় যখন সবজি থাকে না তখন আমার বাসার একমাত্র ভরসা হয়ে ওঠে এই আলুটা। দেখা যায় যে সবজি না থাকলে হয় ডিম আলু আর তাহলে হচ্ছে মাছ আলু। আমি যেদিন ডিম রান্না করব সেদিন বুঝবেন যে আমার বাসায় সবজি নাই অথবা মাছের প্রতি প্রচুর অরুচি চলে আসছে, যার কারণে ডিম রান্না। আর যদি আলুর তরকারিটা দেখা যায় 1 থেকে 2 দিন বারবার হচ্ছে তাহলে বুঝতে হবে যে ফ্রিজে সবজি নাই, কারণ আমার বাসায় সবজি থাকলে অন্য কোনো কিছু চলে। আলুটা কষিয়ে ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এসেছি। আর এখানে করলা আলু ভাজি করে নিব। আজকে 2টা তরকারি আসলে আলু হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও করার কিছু নাই। শুধু করলা ভাজি করলে কেউই খাবে না আলু মিক্সড না করলে। এই মুহূর্তে যে সকল আপু ভাইরা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করেন। আর আমার চ্যানেলে আজকে যারা যারা নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার কাছে কেন জানি না সবজি হোক আর বা আলু হোক, রান্নার সময় যদি ঝোল একদিকে আর সবজি একদিকে তাকিয়ে থাকে তাহলে আমার কাছে ভালোই লাগে না। যার কারণে আমি সবসময় সবজি বা আলু যেটাই রান্না করি না কেন একটু ভেঙে দেওয়ার চেষ্টা করি, তাহলে ঝোলটা অনেক বেশি গাঢ় হয় আর ইয়াম্মি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।